ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। কোনো কোনো আসনে প্রার্থীরা কখনো এগিয়ে যাচ্ছেন তো কিছুক্ষণ পর প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ছেন। গণনা শুরু হওয়ার ৩ ঘন্টা পর তাই প্রভাবশালী প্রার্থীদের বেলায় কে জিততে চলেছেন তা নিশ্চিত করে বলা কঠিন। তবে বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, পরিস্থিতি সেদিকে যাচ্ছে না সেটা বলা যায়। এ পর্যন্ত পোস্টাল ব্যালট এবং ইভিএম এর ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে। ইন্ডিয়া টুডের গণনা অনুযায়ী ভোট গণনা শুরু হওয়ার পর এখন পর্যন্ত কি অবস্থা, এই নিয়েই আজকের বার্তা কক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা। পার্থদা, আমাদের দর্শকরা বুঝেই গেছে আজকে আমাদের আলোচনার বিষয় আসলে কি কথা বলবো। ভোট নিয়ে এখন পর্যন্ত কি কি তথ্য মিলেছে, শুরুতে যেটি জানতে চাইবো যে এই বছরে ভোট গণনা কি ধীর গতিতে হচ্ছে কিনা? একটু ধীর গতি, এটা আমি কয়েকজন পর্যবেক্ষকের কাছ থেকেও শুনলাম যে এমনিতে কিন্তু তাদের 20 রাউন্ড অন্তত 20 রাউন্ড করে ভোট গণনা হবে আর কি। প্রথমে হয় প্রথম 1 ঘন্টা পোস্টাল ব্যালটগুলো গণনা করা হয়, কিন্তু প্রথম দিকে বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের যে আসনগুলোর কথা শুনছিলাম সেখানে একজন প্রার্থী উনিও বলছিলেন যে এই গতিটা একটু ধীর ছিল। এটা কোনো যান্ত্রিক কারণেও হতে পারে, তবে সেটা শুধু যে পশ্চিমবঙ্গে তা না, অন্যান্য অঞ্চলেও হচ্ছে। এবং এটা কিন্তু খুবই, আপনি যে কথাগুলো বললেন এটাও কিন্তু একদম বলা যায় যে একটা মোটামুটি প্রাথমিক উত্তীর্ণ অবস্থায় আমরা আছি আর কি ফলাফল জানার, কিন্তু একটা মোটামুটি প্রবণতা বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, কিন্তু ভোট গণনাটা অপেক্ষাকৃত এরপর থেকে আপনি দেখেন দুপুরের পর থেকে 4 ঘন্টা পর থেকে কিন্তু দ্রুতগতিতে ফলগুলো আসছে। ঘন্টা 4 কিরকম আরো অন্তত 3 ঘন্টা মনে হয় যে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অনেক সর্বোচ্চ 12 রাউন্ড হয়ে গেছে কোনো জায়গায়। মানে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কি অবস্থা একটু দেখে। আচ্ছা, আমরা তো এখন লাইভ করছি প্রথম আলো অনলাইন, যারা দেখছেন, যেসব পাঠক আমাদের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই সেটা দেখছেন যে আমরা প্রতি মুহূর্তে কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। তো আমি এই মুহূর্তে আমার হাতে আছে দ্য হিন্দু, তারা নির্বাচন কমিশনের যে তথ্যপাত্র সেগুলোই মোটামুটিভাবে দেয়। তারা বলছে যে এখন বিজেপির নেতৃত্বাধীন যে এনডিএ জোট তারা আপনার 283টি আসনে এগিয়ে আছে, আর কংগ্রেসের নেতৃত্বাধীন আইএনডিআই যে জোটটা তারা এগিয়ে আছে 201টি আসনে, অন্যান্য দলগুলো 57টি আসনে আর কি। তো এই হচ্ছে অবস্থা। এটা কিন্তু ধরেন এই যে আপনি যে শুরুতেই বলছিলেন যে বুথ ফেরত জরিপগুলোর যে ফলাফল যে 350, কেউ তো 400 পাইয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোটকে, কিন্তু সেই জায়গাটাতে অন্ততপক্ষে এখন আমি কিন্তু বারবারই বলছি এখন পর্যন্ত হ্যাঁ, কোনো ধরেন 64 কোটি ভোটার ভোট দিয়েছে নিকিতা, তাই না? 64 কোটি 20 লাখের মতো মানুষ ভোট দিয়েছে এখানে। তো তার মধ্যে অর্ধেকও কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এখন খুব এগোবে, তাড়াতাড়ি এগোবে আর কি। তবে প্রবণতাটার যা এখন পর্যন্ত সেটা হচ্ছে যে সেই যে 400 ছোঁয়ার যে চেষ্টা, আপকি বার 400 পার বা এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছিল আর কি বিজেপির পক্ষ থেকে, সেটা সম্ভবত এখনকার প্রবণতা বলছে সেটা আসলে দিকে যাচ্ছে না। এবং কংগ্রেস অপেক্ষাকৃত অনেক ভালো ফল করেছে। 300 ছুঁই হচ্ছে নাকি ব্যাপার? না, 300 ওই যে 200 বললাম, 283, কিন্তু 300টা হতে পারে, হয়তো 300 হতে পারে আর কি। কোনো জায়গায় 299 এর কথা বলা হচ্ছে। পার্থদা, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে এখন পর্যন্ত কি অবস্থা বা এখন পর্যন্ত ভোটের যেই সমস্ত গণনার তথ্য আমাদের কাছে এসেছে সেগুলোকে মাথায় রেখে আসলে বিশ্লেষণ কি বলছেন? কারণ বেশিরভাগ মানুষ কিন্তু যখনই নির্বাচনের ফলাফল জানতে চাইছেন তাদের একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে, আমি যদি অনলাইনের কমেন্ট সেকশনে বা অন্যান্য গণমাধ্যমগুলোতে দেখি, এই প্রশ্নটি যে নরেন্দ্র মোদীর অবস্থান এখন কোথায় এটি জানতে চাইছে সবাই। উনি ওনার যে আসনটা বারাণসী, একটা পর্যায়ে কিন্তু সকালের দিকে এমনও ছিল যে বারাণসীতে উনি কিন্তু পিছিয়ে ছিলেন, তারপরে বারাণসী আসনে উনি অনেকটাই এগিয়ে গেছেন আর কি। হ্যাঁ, নরেন্দ্র মোদীর আর একটা বিষয় এখনো পর্যন্ত যারা লাইভ করছে, ধরেন প্রত্যেকেই তো লাইভ করছে আর কি, এনডিটিভি, ইন্ডিয়া টুডে বা অন্যান্য চ্যানেলগুলো, সেখানে বিজেপির যে খুব বড় মাপের নেতারা কথাবার্তা বলেছেন এখনো পর্যন্ত আমি সেটা দেখিনি। এখনো পর্যন্ত তারা কিন্তু মুখ খুলছেন না বিষয়টা নিয়ে আর কি। হ্যাঁ,
কিন্তু কংগ্রেসের বেশ উচ্চ স্তরের নেতারাই দু একজন কথা বলছে। সালমান খুরশিদ কিছুক্ষণ আগে কথা বলেছেন, উনি দিল্লিমুখী, এখন দিল্লিতে যাচ্ছেন, তার সেই কথা আছে। তারপরে হচ্ছে যে এখানে আপনার পশ্চিমবঙ্গের কথা যদি বলি, তৃণমূলেরও শীর্ষ নেতৃত্বের কেউ কেউ কথাবার্তা বলেছেন, কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে খুব বেশি মানে খুব প্রথম সারির কোনো নেতা, হয়তো যারা মুখপাত্র তারা হয়তো দু একজন কথাবার্তা বলছেন, কিন্তু প্রথম সারির কোনো নেতা কোনো কথা বলেছেন বলে আমার মানে মনে হয়নি আর কি। তার কারণটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত প্রবণতা, তাদের যে আসলে যে একটা বড় ধরনের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে না। বরং যে মানে ব্যাটল গ্রাউন্ড মানে যেগুলো আপনার কি বলে রাজ্যগুলো যেগুলোকে বলা হয় আর কি, খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো, সবচেয়ে এখানে আপনার মনে রাখা দরকার যে উত্তরপ্রদেশ, যেখানে সর্বোচ্চ আসন রাজ্যের নিরিখে আর কি 80টি আসন আছে, সেই উত্তর ভারতে উত্তর প্রদেশে কিন্তু আপনার বিজেপি পিছিয়ে আছে, এবং সেখানে সমাজবাদী পার্টি তারা লিড করছে, তাদের সঙ্গে কংগ্রেসও আছে, তারাও বেশ কিছু আসন 6-7টার মতো আসন তারাও কিন্তু পেয়েছে। এটা বিজেপির জন্য একটা বড় ধাক্কা। তারপর হচ্ছে আপনার মানে ধাক্কাও কিন্তু সবই বলছি যে এখনকার জন্য, এখন পর্যন্ত আর কি। মহারাষ্ট্র, তারপরে হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের কথা যদি ধরেন, তারপরে হচ্ছে তামিলনাড়ুর কথা যদি ধরেন, সমস্ত জায়গাতেই বিজেপির যে মানে খুব বড় ধরনের প্রত্যাশা ছিল সেটা খুব বেশি পূরণ এখনো পর্যন্ত হচ্ছে বলে মনে হয় না। দেখা যাক সময়ের সাথে সাথে ফলাফল আরো কোথায় গিয়ে দাঁড়ায়। এবং নির্বাচনে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রীরা প্রার্থী হয়েছেন, তাদের কি অবস্থা, তাদের মধ্যে কারা এগিয়ে আছে? আমি ওভারঅল পশ্চিমবঙ্গটা নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষের, কারণ আমাদের একদমই তাই সেটির সাথে সাথে আমরা যদি ওভারঅল পশ্চিমবঙ্গেরও একটা আমি বলছি যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভার আসন, সকালের দিকে যে অবস্থাটা ছিল, যখন পোস্টাল ব্যালট হলো তখন কিন্তু আমরা দেখছিলাম 27টির মতো আসন বিজেপির দিকে যাচ্ছে, কিন্তু দিন যতটা গড়িয়েছে ততটাই কিন্তু এখন স্পষ্ট হচ্ছে, মানে একদম চিত্র উল্টো হয়ে গেছে। সেখানে বুথ ফেরত জরিপগুলো বলেছিল যে 27টার মতো পাবে বিজেপি, ঠিক তার উল্টো হচ্ছে এখনো পর্যন্ত প্রবণতা তাই। আর হচ্ছে যে এর মধ্যে যে আপনার খুবই গুরুত্বপূর্ণ যে আসনগুলো, হ্যাঁ, যেমন ধরুন যে আপনার অভিষেক ব্যানার্জি, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু 4 লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন, ঠিক আছে। তারপর হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আরেকজন আছেন বিচারপতি, তাকে আসলে ওই তার আসনটাতে বোঝা যাচ্ছে না, তিনি কিছুটা এগিয়ে আছেন, উনি বিজেপি প্রার্থী, হ্যাঁ, তিনি জিতেছেন। আর যদি চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীদের কথা বলেন, সেই জায়গায় তৃণমূল সমর্থক যারা, তাদের কিন্তু অনেকেই এগিয়ে আছেন। যেমন ধরেন চিত্রনায়ক দেব, তার কথাটা আসছে প্রথমে, তারপরে জুন মালিয়া, তিনিও এগিয়ে আছেন এখন পর্যন্ত। তারপর হচ্ছে তাদের রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি, তিনি অনেকটা পিছিয়ে ছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে তিনিও লিড করছেন কিছু এতে দেখা যাচ্ছে। সায়নী ঘোষ অনেক ভালো অবস্থায় আছেন, লক্ষাধিক ভোটে সায়নী ঘোষ এখন এগিয়ে আছেন যাদবপুর আসন থেকে। এইরকম তাদের আছে। কিন্তু এদিকে লকেট চট্টোপাধ্যায়, যিনি বিজেপির প্রার্থী, তিনি কখনো এগিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে যাচ্ছেন, মানে ওই আসনটাতে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি আর কি। কিন্তু এখনো পর্যন্ত ধরেন সেই জায়গাটায় যে আশাটা ছিল যে বাম কংগ্রেস জোট অন্তত 3টে আসন পাবে, সেখানে শুধু একটা মাত্র আসনে, তাও কংগ্রেস সেটা কিছুটা হলে এগিয়ে আছে আর কি। এবং তাদের গুরুত্বপূর্ণ যে নেতা, দুটো দলের খুব গুরুত্বপূর্ণ নেতা, যারা এবার বলা যায় যে তাদের দলকে নেতৃত্ব দিয়েছে ওই থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে, সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তারা দুইজনই কিন্তু পিছিয়ে আছেন। এবং মোহাম্মদ সেলিম আসলে পোস্টাল ব্যালট ছাড়া কোনো রাউন্ডেই আসলে কখনো ভালো করেননি। আবার অধীর রঞ্জন চৌধুরী প্রথম দিকে অনেকটা এগিয়েছিলেন, পরে আবার সেই জায়গাটা ইউসুফ পাঠান, ক্রিকেটের ইউসুফ পাঠান, তিনি এখন এগিয়ে আছেন বলে আমি সর্বশেষ অবস্থাটা দেখলাম। দাদা, আমরা আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি। আমাদের শিরোনামটি ধরে, যদিও আপনার আলোচনা অনেকটাই চলে এসছে, তবুও শিরোনামটা ধরেই যদি আমার শেষ প্রশ্নটা করতে চাই যে বুথ ফেরত জরিপের কতটা প্রভাব আসলে পড়লো গণনায় বা পড়ছে? বুথ ফেরত জরিপটা তো ভোট দেওয়ার পরে হয়ে যায় এখানে, কিন্তু বুথ ফেরতের ফলাফলটা আসলে কতটুকু হলো, ব্যাপারটা হচ্ছে এইরকম, তাই নাকি? ভারতে দুটো নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে বুথ ফেরত জরিপগুলো মোটামুটি ভাবে মিলেছে, হ্যাঁ, কিন্তু এবার যে খুব বেশি করে মিললো তা কিন্তু না। বরং আপনারা যদি 2004 সালে যেবার কংগ্রেস ক্ষমতায় এলো আর কি, হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর সরকারের পরে, সেবারের মতো একটা অবস্থা, কিন্তু সেবার অবশ্য কংগ্রেস ক্ষমতায় চলে এসেছিল, কিন্তু ওই পর্যায়ে যাবে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত মানে বুঝতে পারছি না। তবে বুথ ফেরতের সমস্ত রাজ্য, মানে যেখানে বিজেপির
বিপুল বিজয়ের কথা বলা হচ্ছিল, সেইটা কিন্তু বুথ ফেরতের জরিপের যে আভাস ছিল সেটা এখনো পর্যন্ত সেই দিকে আমরা যাচ্ছে না বলেই মনে হচ্ছে। পার্থ শঙ্কর, ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এই বিষয় নিয়ে ফাইনাল ফলাফল যেটি আসবে সেটি নিয়েও নিশ্চয়ই আপনার সাথে আরও বিশ্লেষণ করবার সুযোগ হবে। আজকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা। আমরা আলাপ করলাম ভারতের নির্বাচন, বুথ ফেরত জরিপের কতটা প্রভাব গণনায় এবং একই সাথে কে আসলে হাসবেন শেষ হাসি। আপনারা কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। একই সাথে কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখতে পারেন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।